হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব আমাদের ফৌজদারি কার্যবিধি থেকে 417 উপধারা 1 এবং ধারা 417 উপধারা 2 এই দুটো ধারার মধ্যকার পার্থক্য নিয়ে। তো প্রথমেই বলে নেই যে আমি আমার আজকের ক্লাসটি সাজিয়েছি পার্ট 9 আপিল সংক্রান্ত। তো যারা যারা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 8 পর্যন্ত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রিপোর্টগুলো দেখে নেবেন। আর সেই প্রিভিয়াস ক্লাসেই কিন্তু ধারা 417 উপধারা 1 এবং ধারা 417 উপধারা 2 এই ধারাগুলো আমি বিস্তারিতভাবে তুলে ধরেছি এবং ক্লাস রিপোর্ট আপনাদের জন্য আপলোড করেছি। তো কথা দিয়েছিলাম যে এই দুটো ধারার মধ্যে কিছু পার্থক্য আছে, তো সেই পার্থক্যগুলো নিয়ে আলাদাভাবে একটা ক্লাস সাজাবো, আলাদাভাবে একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চলুন এখন কথা না বাড়িয়ে আমরা পার্থক্যগুলো জেনে নিই। প্রথম পার্থক্য ধারা 417 উপধারা 1 এই ধারা মোতাবেক যেটা হবে, যিনি পাবলিক প্রসিকিউটর তিনি আপিল দায়ের করতে পারবেন। অপরদিকে ধারা 417 উপধারা 2 এই ধারা মোতাবেক যিনি অভিযোগকারী তিনি আপিল দায়ের করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে এক জায়গায় পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের কৌশলী তিনি আপিল দায়ের করতে পারবেন তার জন্য ধারা, আর অপর ধারাটি হলো অভিযোগকারীর জন্য, তিনি অভিযোগকারী নিজে আপিল দায়ের করতে পারবেন। এবার আসি দ্বিতীয় পার্থক্য, যে পাবলিক প্রসিকিউটর তিনি মূল মামলা বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর কিন্তু তার হাতে অপশন আছে দুটো, তিনি মূল মামলা এবং আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। অপরদিকে যিনি অভিযোগকারী ধারা 417 উপধারা 2 মোতাবেক একজন অভিযোগকারী তিনি শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। তার জন্য শুধু একটা পথই খোলা আছে, দুটো পথ খোলা নেই, দুটো পথ খোলা আছে শুধুমাত্র পাবলিক প্রসিকিউটরের জন্য। এবারে আসি তৃতীয় পার্থক্য। তৃতীয় পার্থক্য এখানে হলো যে পাবলিক প্রসিকিউটর তিনি সিআর এবং জিআর উভয় মামলার ক্ষেত্রেই আপিল দায়ের করতে পারবেন। সিআর কেস এবং জিআর কেস কি সেটা তো অনেকেই জানেন। জিআর হলো যেটা থানায় দায়ের করা হয় সেই মামলা, আর সিআর কেস হলো যেটা কোর্টে দায়ের করা হয়। তো পাবলিক প্রসিকিউটর যে সকল মামলায় প্রযোজ্য, পাবলিক প্রসিকিউটর সিআর এবং জিআর উভয় কেসের ক্ষেত্রেই কিন্তু এই তার আপিলের যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারবে। অপরদিকে অভিযোগকারী তিনি শুধুমাত্র সিআর মামলায় আপিল দায়ের করতে পারবেন, জিআর মামলায় তিনি করতে পারবেন না। তো তার জন্য একটাই পথ খোলা আছে। অপরদিকে পাবলিক প্রসিকিউটর তার জন্য দুটো, সিআর কেস জিআর কেস উভয়। এবার আসি চতুর্থ পার্থক্যের ক্ষেত্রে। চতুর্থ পার্থক্যটি হলো যে খালাসের ক্ষেত্রে সেকেন্ড আপিলের সুযোগ আছে পাবলিক প্রসিকিউটরের জন্য। অপরদিকে যিনি অভিযোগকারী ধারা 417 উপধারা 2 এই ধারায় যিনি অভিযোগকারী তার জন্য কিন্তু সেকেন্ড আপিলের কোনো সুযোগ নেই। এবারে আসি পঞ্চম পার্থক্য। পঞ্চম পার্থক্যটি হলো যে খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর তিনি যে আপিল দায়ের করবেন, তো কত দিনের মধ্যে সে আপিলটি দায়ের করবেন এরকম কোনো টাইম ডিউরেশন কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা নাই। তো যেটা হয় যে তামাদি আইনের 157 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাসের মধ্যে পাবলিক প্রসিকিউটর তাকে এই খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে। এই তামাদি আইনের 157 অনুচ্ছেদটাই ফলো করা হয়। অপরদিকে 417 উপধারা 2 এখানে যিনি অভিযোগকারী আছেন তার জন্য ফৌজদারি কার্যবিধিতে একটি ধারা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। ধারা 417 উপধারা 3 এই ধারায় নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যে এই অভিযোগকারী তাকে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে। তো এই হলো পার্থক্য যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর যেতে যেতে একটা টিপস দিয়ে যাচ্ছি সবাইকে, যে মনে করেন খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে বিজ্ঞ আদালতের নিকট। এখন আদালত যদি এই আবেদনটি প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে,
তাহলে কি হবে? তাহলে যেটা হবে মনে রাখবেন যে আদালতে এই আদেশের বিরুদ্ধে আদালত যে আপিল প্রত্যাখ্যান করলো, তো এই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে ধারা 417 উপধারা 4 অনুযায়ী। তো কেমন লাগলো আজকের এই পার্থক্যের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আশা করি যেহেতু পার্থক্য আপনারা সাজানো গোছানোভাবে পেয়ে গেছেন, তো যদি এখান থেকে আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল অথবা জুডিশিয়ারি পরীক্ষায় কোনো প্রশ্ন চলে আসে এমসিকিউ, তাহলে কারো নম্বর মিস হবে না ইনশাল্লাহ। আর দুটো ধারা একসাথে পড়তেও আপনাদের খুব সুবিধা হবে। তো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।